যে বাংলাদেশে বর্তমানে যে সংকটটি চলতেছে, এই সংকটটি মূলত হচ্ছে 111-এর অসাংবিধানিক ক্ষমতা দখলেরই ধারাবাহিকতা। 2001 সালে যখন বিএনপি জামাত একসাথে ক্ষমতায় আসে, একই সাথে জোট করে তারা ক্ষমতায় আসে, একই সাথে ক্যাবিনেট গঠন করে। সেই ক্যাবিনেট গঠন করার পরে তারা সারা দেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে সংঘাতে লিপ্ত হয়। আর তাদের সংঘাতের হাত ধরেই কিন্তু হচ্ছে একসময় জেএমবি 500 জায়গায় বোমা হামলা ঘটায়। আমরা বর্তমানে আজকের সংবাদ সম্মেলনে আমাদের আসার কারণ হচ্ছে, দেখেন এই যে বিএনপি জামাত এনসিপি ছাত্রদল ছাত্র শিবিরের ভিতরে যখন সংঘাতটা তীব্রতর হয়ে উঠবে, দেশ অস্থিতিশীল হয়ে যাবে। আপনারা জানেন এখানে অর্থনৈতিক মন্দা রয়েছে, ফলে যদি রাজনৈতিক পর্যায়ে অস্থিতিশীল হয়, জনগণও কিন্তু তাদের যোগ দিবে। এই অস্থিতিশীল যখন হবে, সেই সময় আমরা জানি না ভারত হয়তো আবারও সেই 4 দলীয় জোট সরকারের সময়ের মতো এখনও জেএমবি মাধ্যমে বা কোনো সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে হচ্ছে জঙ্গিবাদী কার্যক্রম শুরু করে দিতে পারে, বোমা হামলা করতে পারে। তো এই যে এইভাবে যখন আমাদের রাষ্ট্র ব্যর্থতার দিকে যাবে, তখন কি হইতে পারে, আবার 111-এর মতো কোনো কিছু একটা জারি হইতে পারে। ইতিমধ্যে রাজনৈতিক মহল সম্পর্কে যারা জানেন, রাজনৈতিক মহলের যারা ডিপেস্টার সহ বিভিন্ন জায়গার খোঁজখবর রাখেন, তারা জানেন যে বাংলাদেশে একটি প্রচারণা চলছে যে আপনার এই বিএনপি সরকারকে পতন ঘটিয়ে আরেকটা সেনা সমর্থিত 111 সরকার গঠন করা হবে। সেই সরকার গঠন করার মতলবেই এই জামাত ও এনসিপি সহ বিভিন্ন সুশীল সমাজের লোকজন, যে জামাতের নেতৃত্বে বিরোধী জোট আছে, সেই জোট থেকে বলা হলো আবার জুলাই বিপ্লব হবে, জুলাই না থাকলে সরকার নাই, জুলাই না থাকলে কেউ নাই, এই ধরনের ঘোষণা দেওয়া হলো। আমাদের ছাত্র বন্ধুরা পর্যন্ত তারা কিন্তু লাগাতার বলেই যাচ্ছেন সরকার থাকবে না, সরকার পতন হয়ে যাবে। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বিষয়ে একটা সুস্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য। আমাদের বক্তব্য হচ্ছে, দেখেন আপনার 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটিকে এই জামাত এবং এনসিপি বলতেছে পাতানো নির্বাচন। যদি তারা পাতানো নির্বাচনটিকে মেনে নিতে পারে, কি কারণে মেনে নিয়েছে, বলছে দেশকে স্থিতিশীল করার জন্য, বলেছে কি না? যদি দেশকে স্থিতিশীল করার জন্য আপনি 12ই ফেব্রুয়ারির পাতানো নির্বাচন মেনে নেন, যে এই যে একটা স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করার জন্য একটা প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টায় কারা জড়িয়েছে? জামায়াত এবং এনসিপি জড়িয়েছে। সরকার স্থিতিশীল রয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এবং এই যে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট, তারপরে শুরুতে কিন্তু দাম বাড়ে নাই, কিন্তু এমনভাবে একটা অপপ্রচার দেওয়া হলো, দেশকে অস্থিতিশীল করা হলো। এখন কিন্তু জ্বালানি তেলের দাম বেড়েছে, এখন দেশ অস্থিতিশীলতা হয়েছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদল শিবিরের মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে, এই ক্যাম্পাসে কিন্তু সংঘাত শুরু হয়ে গেছে। খেয়াল করে দেখবেন যে ভারতের কথা যখন বিএনপি শুনলো না, তখনই কিন্তু অস্থিতিশীলতা শুরু, তখনই কিন্তু জামাত এনসিপি বলতেছে সরকার ফেলে দিব। এবং হচ্ছে এই যে অস্থিতিশীলতা করার জন্য সরকার যদি বল প্রয়োগ করে, সরকার যেন ক্ষুব্ধ হয়ে ঝাঁপায় পড়ে, সেটার জন্য ফেসবুক থেকে শুরু করে সর্বত্র ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। সেই ন্যারেটিভের মধ্য দিয়ে সরকারকে উস্কানি দেওয়া হচ্ছে। সেই উস্কানির ফসল হচ্ছে কি আপনারা জানেন, গত পরশু প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় তার জন্মভূমিতে গিয়ে তিনি কি করলেন, তিনি সেই ফেসিবাদী জমানার রেটরিক ব্যবহার করলেন। তিনি বলে দিলেন গুপ্তদের কথা। তো তিনি গুপ্ত বলার পরে ছাত্রদল শুরু করলো, তারপরে শিবিরের উপর হামলা হচ্ছে। এখন এই হামলার প্রেক্ষিতে আপনার সব দিক থেকে তো কী হবে, আবার ক্রিয়ার তো প্রতিক্রিয়া আছে। তো প্রতিক্রিয়া হিসাবে শিবিরও সংঘাতের মধ্যে যাবে, এনসিপিও সংঘাতের মধ্যে যাবে। আর এই সুযোগে আপনারা দেখবেন যখন সংঘাত শুরু হয়, যখন ভাইয়ে ভাইয়ে হানাহানি হয়, আপনারা অনেকে হয়তো বয়সে তরুণ, যে বাংলাদেশে বর্তমানে যে সংকটটি চলতেছে, এই সংকটটি মূলত হচ্ছে 111-এর অসাংবিধানিক ক্ষমতা দখলেরই ধারাবাহিকতা। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই বর্তমান সংকটটি বিচ্ছিন্ন কিছু নয়। 2007 সালের কুশলীবরাই মূলত ভারতের সঙ্গে গোপন আঘাত করে 2008 সালে জালিয়াতি নির্বাচনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে ক্ষমতায় পৌঁছেছিল। এরপরে গত 15 বছর আপনারা দেখেছেন যে ব্যবসায়ীবৃন্দ, রাজনীতিক, সামরিক বেসামরিক আমলা, বিচারপতি এবং হচ্ছে এখানে সংস্কৃতি কর্মী, শাহবাগী এবং সুশীল সমাজ মিলে গত 15 বছর বাংলাদেশে একটা জমিদারি শাসন কায়েম হয়েছিল। এইখানে আমাদের একটা রাষ্ট্র ছিল,
কিন্তু সব কিছু ভারত থেকে পরিচালিত হইতো। আর শুধু এই যে আওয়ামী ফেসিবাদীরা এখানে জমিদার তন্ত্র কায়েম করেছিল, তারা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ইসলামী ব্যাংক সকল ব্যাংক বিমা লুট করে টাকা বিদেশে পাচার করেছে। আর যাদেরকে হুমকি মোর করেছে তাদেরকে কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে কারাগারে বন্দি করে রেখেছে, কাউকে গুম করেছে, গুম করে ভারতেও পাঠিয়েছে।